নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রখ্যাত বাঙালি লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি, যেটি রয়েছে হাওড়ার দেওলটিতে। আমাদের আজকের পর্বটা শুরু করছি লঞ্চ থেকে। আজকে চলেছি হাওড়া। হাওড়া তো আমরা সবাই বাসে করেও গেছি, ক্যাবে করেও গেছি। আজকে ভাবলাম একটু অন্য পথে যাই, তাই চলে আসলাম আইড়িতলা লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে এসে 6 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। এবার আইড়িতলা আপনারা আসবেন কি করে? আইড়িতলা আপনারা বাসে করেও আসতে পারেন অথবা অটো করেও আসতে পারেন। বাসে করে বা অটো করে আপনাদের নামতে হবে আইড়িতলা মোড়। এবার অটোওয়ালাকে আপনি যদি বলেন যে আপনি লঞ্চ ধরবেন, লঞ্চ ঘাট যাবেন, তারা আপনাকে একেবারে লঞ্চ ঘাটের সামনে নামিয়ে দেবে। অটোয় করে ভাড়া নেয় 20 টাকা, বাসে করে ভাড়া নেয় 10 টাকা। আর আইড়িতলা থেকে হাওড়া যেতে সময় লাগে মোটামুটি 10 থেকে 15। তো নেমে গেলাম লঞ্চ থেকে, এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। একেবারে স্টেশনের সামনেই লঞ্চ ঘাট রয়েছে, খুব একটা সময় লাগবে না। তো চলে আসলাম একেবারে হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে। লঞ্চ ঘাটের একদম পাশেই অবস্থিত। মোটামুটি 1-2 মিনিট মতো সময় লাগবে হেঁটে আসতে। এখন যাই, ট্রেন চলে এসছে, ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন ধরে তারপর দেখা হবে। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন, আমাদের ট্রেনও দিয়েছে। আমি যেই ট্রেনে উঠেছি সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো হাওড়া থেকে আপনারা এই দেওলটি যাবেন কি করে? হাওড়া থেকে দেওলটি যেতে গেলে আপনাদের লোকাল ধরতে হবে। কোন কোন লোকালগুলো দেওলটি দাঁড়াবে? হাওড়া পাঁশকুড়া, হাওড়া মেদিনীপুর, হাওড়া খড়গপুর। সারাদিন অজস্র এরকম লোকাল রয়েছে, যে কোনো একটা ট্রেনে উঠে পড়ুন আপনার সময় মতো, দিয়ে সরাসরি পৌঁছে যান দেওলটি। হাওড়া থেকে দেওলটির দূরত্ব হচ্ছে মোটামুটি 50 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতো। মাঝখানে পড়ে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে ভাড়া নিল 10 টাকা। পৌঁছে গেলাম দেওলটি রেলওয়ে স্টেশন। এবার ব্যাপার হচ্ছে, যত দিন যাচ্ছে না, সাউথ ইস্টার্ন রেলওয়ের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গিয়েছে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। ট্রেন পৌঁছানোর কথা ছিল 4টে 5-10 নাগাদ, ট্রেন এসে পৌঁছেছে 5টা 15 নাগাদ। এখন জানি না শরৎকুটি খোলা পাবো কিনা। এখন যাই দৌড়ে দৌড়ে স্টেশনের বাইরে, সেখান থেকে টোটো ধরে তারপর দেখি শরৎকুটি পৌঁছবো। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই রেল ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপর সেখান থেকে হেঁটে একটু এগিয়ে আমাদের টোটো ধরতে হবে। কত নিচ্ছেন? 15 টাকা। আর বাড়ি অব্দি গেলে? বাড়ি অব্দি গেলে একা তো যাবে না, রিজার্ভ করে যেতে হবে। কত নেন রিজার্ভে? রিজার্ভে 100 টাকা 5 জন। এই শরৎকুটি পৌঁছেই সবার প্রথম চোখে পড়ল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প মহেশ গল্পের কিছু লাইন। আমার সাথে এই লেখকের প্রথম পরিচয় ঘটেছিল এই গল্পটির মাধ্যমেই। তখন আমার ক্লাস 9। স্কুলেই পড়েছিলাম এই মহেশ গল্পটি। পড়ে বেশ খারাপই লেগেছিল। কেন লেগেছিল এই গল্প যারা পড়েছেন তারা অবশ্যই জানেন। এইসব দেখতে দেখতে স্কুলের কথাও মনে পড়ে যাচ্ছিল। তো চলুন যাওয়া যাক লেখকের এই বাড়ির ভেতরে। কতটাই সাদামাটাভাবে বসবাস করতেন তৎকালীন বাংলার বিখ্যাত লেখক। এখনো দেখতে পাচ্ছেন সেই টালির ঘর। তখনকার দিনে কিন্তু এইসব ঘরের ব্যাপক চলন ছিল। এখন যদিও এই ঘরটিতে কেউ থাকেন না, কিন্তু একসময় এইখানে বসেই একের পর এক কালজয়ী উপন্যাস এবং গল্প আমাদের উপহার দিয়ে গেছেন লেখক। এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠি লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। ছবি তুলুন। বিপ্লবীদের মিটিং হতো, ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতে, ওটা বেলজিয়াম কাচের আয়না। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতে।
আর এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্যের হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ। বোনের রান্নাঘরটা পড়িয়ে দেবে, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর এই যে জিনিসটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এই যে জিনিসটা করা, এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। লেখকের বাড়ির বিভিন্ন দিকে ছিল এরম বাইরে বেরোনোর গোপন দরজা, কারণ তখনকার দিনে লেখকের বাড়িতেই বসতো নানান ধরনের গোপন বৈপ্লবিক সভা। তাই বাড়িতে যদি কোনো ক্রমে পুলিশ চলে আসে এবং বিপ্লবীরা নির্দ্বিধায় যাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যেতে পারেন, তার জন্যই ছিল এই ব্যবস্থা। এখন আপনারা দেখছেন সেই দরজাগুলির মধ্যে অন্যতম একটি দরজা। আরেকটি দরজা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাচ্ছি। এই শরৎ কুটির একতলা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, এখন চলুন যাওয়া যাক এই বাড়ির দোতলায়, যেখানে রয়েছে লেখকের বেডরুম। সেই বেডরুমটিও আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই বাড়ির যে মেঝে করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ সিমেন্টের। তার ডিজাইনগুলো আপনারা একবার লক্ষ্য করুন। আর এই সামনে যে বারান্দা দেখছেন, একসময় এই বারান্দার সামনেই ছিল রূপনারায়ণ নদী। এখন কালের ফেরে তা চলে গেছে অনেক দূরে। আর এই যে সামনে ঘরটি দেখছেন, এই ঘরটি ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম। এখানেই তিনি কাটিয়েছিলেন জীবনের শেষ কয়েকটি বছর। আর এই হচ্ছে তার বেডরুমের ভিতরকার চিত্র। এর ভেতরে যদিও আপনারা যেতে পারবেন না, বাইরে থেকে জানালা দিয়ে দেখতে হবে, কারণ খুব সুন্দরভাবে আজও তখনকার দিনে সেই সমস্ত জিনিসপত্র, লেখকের স্মৃতি বিজড়িত জিনিসপত্র মেনটেন করে রাখা রয়েছে এই বাড়িতে। আর এই হচ্ছে সেই সুবিশাল খাট, যেখানেই ঘুমোতেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাড়ির দুতলাটা কিন্তু বেশ সুন্দর। চারিদিকে একেবারে প্রাকৃতিক পরিবেশে সবুজের ঘেরাটপের মধ্যে অবস্থিত এই বাড়িটি। এই দেখুন, এই হচ্ছে সেই খাট যেটা আপনাদের বললাম। আর এই যে এরকম হচ্ছে জানালা, জানালার বাইরে লোহার রেলিং দেওয়া, এখান থেকেই আপনাদের দেখতে হবে। আর ওই দেখুন নিচে যে ধানের গোলা, ওইটা আপনাদের কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম। আর এইটি হচ্ছে এই বাড়ির দোতলা থেকে সেই ধানের গোলার চিত্র। এই দেখুন, এই বাড়ির দোতলায় গেলে কাঠের এই তক্তাটি আপনারা দেখতে পাবেন। এটিকে লেখক বিভিন্ন কাজে ব্যবহার করতেন। কখনো কখনো এই তক্তাতে হেলান দিয়ে তিনি বাইরের দৃশ্য দেখতেন, অনুভব করতেন রূপনারায়ণ নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য। আবার কখনো কখনো খাতা পেন নিয়ে এই তক্তাকে অবলম্বন করেই এর ওপর খাতা পেন রেখে তিনি শুরু করে দিতেন নিজস্ব রচনা। শুনুন এবার দেখা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিটি। হাওড়ার সামতাবেড়ের এই অতি সাধারণ একটি বাড়ির সাধারণ কোণায় এক অসামান্য লেখক আজও রয়ে গেছেন স্মৃতিচিহ্ন হিসেবে। এখন আমরা চলেছি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি দেখার উদ্দেশ্যে। শহর থেকে অনেকটাই দূরে প্রকৃতির মাঝে নিজের জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছিলেন লেখক এইখানে। শহরে থাকলেও লেখক কিন্তু প্রকৃতিকে বরাবরই খুব ভালোবাসতেন, তাই নিজের জীবনের শেষ কটি বছর তিনি এখানেই থাকতে চেয়েছিলেন। এই দেখুন, প্রথমেই যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লেখকের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর কবর। লেখকের শেষ দিন পর্যন্ত তিনি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথেই ছিলেন এবং তার নিজের জীবনের শেষ দিনগুলোও কেটেছিল এই বাড়ির মধ্যেই। আর তার বাঁ দিকে যেটি দেখছেন, ওটি হচ্ছে লেখকের ভাই স্বামী বেদানন্দের কবর। ভাই বেদানন্দ জীবনের শেষ সময়টা কাটিয়েছিল দাদার এই বাড়িতে। আর এখন আপনারা দেখছেন উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, যিনি আমাদের উপহার দিয়েছেন পল্লী সমাজ, শ্রীকান্ত, পথের দাবি, দেবদাসের মতো একের পর এক কালজয়ী উপন্যাস। তার সাথে অসংখ্য ছোট গল্প, তার মধ্যে আমার অন্যতম প্রিয় মহেশ। তার সাথে তো আপনার রামের সুমতি গল্পটার কথাও মনে পড়ছে। সেই গল্পের পেয়ারা গাছটাও আপনাদের দেখাবো, চলুন। তো এই হচ্ছে শরৎচন্দ্রের সমাধি। পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ।
যারা এই শরৎকুটি নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে যাবেন ভাবছেন, তাদের জন্য বলে রাখি আপনাদের কিন্তু পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। এই বাড়ির ঠিক পিছনের দিকেই তাদের নিজস্ব একটি পার্কিং এরিয়া রয়েছে, সেখানে আপনারা খুব সুন্দরভাবেই গাড়ি অথবা বাইক পার্কিং করে এই পুরো জায়গাটি ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শরৎকুটি দেখে এখন বেরিয়ে পড়েছি বিকেলের রূপনারায়ণ নদীর রূপ দেখার উদ্দেশ্যে। একেবারে সূর্যাস্ত দেখার সময়। অনেকদিন থেকে ইচ্ছে ছিল নদীর কোনো সূর্যাস্ত দেখব, কিন্তু সেই সুযোগটা এমনভাবে আসবে কখনো ভাবতে পারিনি। গ্রামের এই সুন্দর ছোট্ট রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি রূপনারায়ণের রূপ দেখার উদ্দেশ্যে। এই বাড়ি থেকে রূপনারায়ণ নদীর দূরত্ব খুব জোর হলে হেঁটে 5 থেকে 6 মিনিট। সেই ক্ষেত্রে আপনারা হেঁটেই যেতে পারবেন। এই দেখুন, এটি হচ্ছে রূপনারায়ণ নদীর সন্ধেবেলার দৃশ্য। পরন্ত বিকেলে নদীর ধার যেন একটি মেলা প্রাঙ্গণ, ছোটখাটো একটা মেলায় বসেছে বলতে পারেন। ডান দিকে যে জমিগুলো আপনারা দেখছেন, ওখানে নানান ধরনের ফুল চাষ করা হয়। তাই আপনারা যখন যাবেন, আপনারা যদি চান তো বাড়ির জন্য বিভিন্ন ধরনের গাছও কিনে আনতে পারেন। আর এখানে নানান ধরনের ফাস্ট ফুডের দোকান দেখতে পারলাম, ফুচকার দোকান দেখতে পারলাম, আর আইসক্রিমের দোকান। খুব বেশি না, ওই খুব বেশি হলে মিলিয়ে 8 থেকে 10টি দোকান। এই দেখুন, একটি পড়ন্ত বিকেল ও তার সাথে রূপনারায়ণ নদী। এই দৃশ্য যদি আমার ক্যামেরাবন্দি না হতো, তাহলে আপনারা হয়তো অনেকেই এটিকে কোনো পেন্টিং বলে ভুল করতেন। বিশ্বজগতের সবথেকে শ্রেষ্ঠ শিল্পী হয়তো তার শিল্পী সত্তা সবটুকুই উজাড় করে দিয়েছেন এই রং তৈরির মাধ্যমে। এই শিল্পী আর কেউ নয়, বরং সৃষ্টিকর্তা ঈশ্বর। তার সৃষ্টি সত্যি মহান। এই দেখুন, কি সুন্দর একটি নৌকো আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের এই ঘাটের দিকে। এই দৃশ্য হয়তো আমি আর জীবনে কোনোদিন দেখতে পাবো না। হয়তো আবার এখানে যাব, কিন্তু এই মুহূর্তটা আর ফিরে পাবো না। তাই আপনারা যারা দেওলটি ঘুরতে যাচ্ছেন, তারা এই রূপনারায়ণ নদী কিন্তু অবশ্যই যাবেন। রেণু রনা রনা না রে